বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ১লা মে, রোজ বৃহস্পতিবার। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের এই দিনে খেটে খাওয়া শ্রমজীবী ভাই ও বোনদের প্রতি জানাই আমার শত সহস্র সালাম এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। প্রতিটি শ্রমজীবী ভাই ও বোনদের শারীরিক সুস্থতা কামনা করছি, পাশাপাশি এদেশে বসবাসরত প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেই স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি আলোচনা করব। প্রথমে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে রানার অটোমোবাইলস লিমিটেড, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি নিয়ে। এই স্টকটির থার্ড কোয়ার্টার ইপিএস সেটি এসেছে, সেটি কিন্তু অনেক ভালো এবং এই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম মার্কেটের অবস্থা এর থেকেও আরও একটু খারাপ ছিল, অর্থাৎ 4,880 এই লেভেলে মার্কেট যখন ছিল তখন কিন্তু এই স্টকটি 52 সপ্তাহে লো ক্রিয়েট করে 18 টাকা 80 পয়সা এবং সেখান থেকে মার্কেটটি এই স্টকটি বিভিন্ন সময়ে প্রাইস অ্যাকশনের চেষ্টা করে এবং ছোট ছোট প্রাইস মুভমেন্ট করে কিন্তু এই স্টকটি এক সময় আমরা দেখেছিলাম হাই ক্রিয়েট করে এবং এটি 52 সপ্তাহের হাই বলবো এবং 34 টাকা 40 পয়সা। সেখান থেকে স্টকটি আবার ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এখানে স্টকটির একটা যে জোনটি দেখতে পাচ্ছেন 27 টাকা 90 পয়সা, যেখানে প্রাইস অ্যাকশন হয়েছে, এখানে স্টকটি মূলত একটা সাপোর্ট জোনেই রয়েছে। 60 টাকা 60 পয়সা থেকে 60 টাকা 30 পয়সা এই জায়গাটা স্টকটির আগেও পূর্বে এসেছে এবং এইখান থেকেই সে সাপোর্ট নিয়ে ঘুরে গিয়ে প্রাইস অ্যাকশন করেছে। এই জায়গাটা আমি মনে করি একটা ভালো এন্ট্রি জোন। যদি কোনো বিনিয়োগকারী মনে করে যে এখানে আপনি এন্ট্রি জোন হিসেবে স্টকটিতে এন্ট্রি নিতে চান, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য একটা সঠিক সিদ্ধান্ত এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এখানে স্টকটি 30 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজ এবং সেটা যদি সাকসেসফুলি দিতে পারে তাহলে 34 টাকার যে ইয়ারলি হাইটি রয়েছে সেখানে আমরা এই স্টকটিকে দেখব। তবে তার আগে স্টকটি অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে। স্টকটি এই মুহূর্তে মূলত সেল সিগন্যালে রয়েছে, সেটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। দুঃখিত, একটু সাউন্ড সমস্যার কারণে আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই জায়গাটা হবে মূলত স্টকটির প্রফিট টেকিং জোন, অর্থাৎ 30 টাকা 40 পয়সা এবং সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে ইয়ারলি হাই যেটি ক্রিয়েট করেছে সেখানে আমরা স্টকটিকে দেখব। আর এই মুহূর্তে শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, সেটি তো আপনারা বুঝতে পারছেন। এই বিষয়টিও মাথায় রেখে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। যদি ভলিউমটা এইভাবে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে না পারে সেক্ষেত্রে আমি বলবো যে অবজারভেশন করার জন্য। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক, সেটি হচ্ছে বিডি থাই। আমরা একটু বিডি থাইয়ের কি অবস্থা দেখে আসি। বিডি থাই আমরা দেখতে পাচ্ছি যে 12 টাকা 20 পয়সায় অবস্থান করছে, বাট এখানে স্টকটির আরএসআইটা দেখতে পাচ্ছেন যে 25.95। এখানে বায়ার যে নাই সেটি স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে গত দিনের যে ভলিউম সেখানে আমরা মাত্র 1,50,000 বাই হতে দেখেছি। সেলার ছিল অনেক বেশি, 2,70,000 মতো সেলার ছিল স্টকটি। তার ভলিউম একেবারে ডিক্লাইন হয়ে গিয়েছে, হিস্টোগ্রামের বার ক্রমান্বয়ে ধূসর হয়ে আসছে। এমএসিডিতে অরেঞ্জ এবং ব্লু রেখার মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি। সেল সিগন্যাল রয়েছে স্টকটিতে
এই মুহূর্তে আমি বলবো যে স্টকটি আরেকটু কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 12 টাকার এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে স্টকটি ডাউনে আসবে, আর যদি সাপোর্টটাকে ধরে ফেলে রেসপেক্ট করে তাহলে স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে ভলিউমটা খুবই জরুরি। একই সঙ্গে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমরা 14 টাকার আশেপাশে একটা প্রফিট টেকিং জোন হিসাবে ধরতে পারি। 13 টাকা 50 পয়সা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 14 টাকা বা 14 টাকা 80 পয়সা এই জায়গায় আমরা স্টকটিকে দেখবো। বাট 12 টাকা থেকে 12 টাকা 20 পয়সার যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনটা যেন স্টকটি রেসপেক্ট করে সেটা প্রত্যাশা করেন। যদি না করে তাহলে স্টকটি আরো ডাউনে চলে আসবে। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক এআইএল। এই স্টকটি নিয়ে আমি গতদিনেও কথা বলেছিলাম, যেহেতু আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা বারবার স্টক পারফর্ম করলে, যে কোনো স্টকই পারফর্ম করলে সেই স্টক সম্পর্কে খুব জানার বেশি আগ্রহ সৃষ্টি হয়। আমি এই আলিফ ইন্ডাস্ট্রিজ নিয়ে আগে বলেছিলাম, এখনো বলছি যে স্টকটি আমাকে কে যেন বলেছিল যে আলিফ 37 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি বলছিলাম যে না, এইখান থেকে স্টকটি ঘুরে যাবে, অর্থাৎ 45 টাকা বা 43 টাকা 80 পয়সা যখন ছিল আমি তখনই বলেছিলাম যে স্টকটি এই জায়গায় থেকেই আপ ট্রেন্ডে যাবে এবং যদি স্টকটি 50 টাকা উপরে অর্থাৎ 51 টাকা এই জায়গাতে একটা ক্লোজ দিতে পারে তাহলে আমি মনে করি যে স্টকটি একটা বারও প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এবং সেক্ষেত্রে 58 টাকা থেকে 61 টাকা এই লেভেলে আমরা এআইএল কে দেখতে পাবো। তো স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বায়ারও এসেছে, আগের তুলনায় আমরা বায়ার বেশ ভালো লক্ষ্য করছি। তো আমি মনে করি যারা এই অল্প প্রাইজে, হতে পারে সেটি 43 টাকা বা 44 টাকা এই লেভেলে যারা বাই করেছিলেন তাদের অবশ্যই একটা প্রফিট টেকিং জোন তো তৈরি হয়েছে। তো আগামী দিনে এই এই জায়গাটায় অর্থাৎ 50 টাকা 51 টাকা এই জায়গাটায় স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশনে গেলে একটা সেল প্রেসার ক্রিয়েট হবে। যদিও স্টকটি স্বাভাবিকভাবেই গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, সেক্ষেত্রে আমরা মনে করি যে 48 টাকা থেকে 49 টাকা এই জায়গাটা যদি আপনারা স্টকটি আগামী দিনে পেয়ে যান, তাদের 43-44 এই রেঞ্জে বাই রয়েছে, তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। এরপরে আরো একটি স্টক রয়েছে আপ্তাবটো। এই স্টকটি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপ্তাবটোর কি অবস্থা। আপ্তাবটো 28 টাকা 80 পয়সা থেকে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক। আপনারা যদি একটু লক্ষ্য করেন তার যে ভলিউম, সে একেবারে ভলিউমটা কিন্তু ড্রাই করে ফেলেছে। ভলিউমটা একেবারে খারাপ অবস্থায়, গত দিনে 87,000 ভলিউম করেছে। যে স্টকটির পাবলিক হোল্ডিং 4 কোটির উপরে শেয়ার, সেই স্টকটির ভলিউম দেখলে আপনারা বুঝতে পারছেন। স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সংক্রান্ত কারণেই কিন্তু জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় এবং পরবর্তীতে তাদের যে ক্যাটাগরি চেঞ্জ না হওয়ার ফলে স্টকটি কিন্তু সময়ের সাথে সাথে দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখানে আমরা দু একটি গ্রিন ক্যান্ডেল হয়তো দেখব 10 পয়সা 20 পয়সা থেকে 40 পয়সা এই লেভেলে, বাট আমার কাছে মনে হয় যে স্টকটি আরো ডাউনে আসার সম্ভাবনা রয়েছে এবং স্টকটির অলরেডি সে তার ইয়ারলি যে ডাউন ট্রেন্ড সেটি ক্রিয়েট করেছে 27 টাকা 80 পয়সা। তো এই জায়গাটা যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটি 26 টাকা এই জায়গাতে আবার চলে আসবে। তো ভলিউমটা দেখতে হবে, একই সঙ্গে বাই সিগন্যাল যদি আসে সেক্ষেত্রে স্টকটি কোনো মুভমেন্টে আসে কিনা সেটি দেখে আমি মনে করি যে স্টকটিতে বিনিয়োগকারীদের এন্ট্রি নেওয়া ঠিক হবে এবং সেটি অবশ্যই আপনার আরএসআইটা দেখতে হবে। আরএসআই 35 থেকে 40-এর উপরে গেলে একটি সেফটি ইনভেস্টমেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে আমি মনে করি যে রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট হবে এবং বের হয়ে যাওয়ারও একটা সুযোগ থাকবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করবেন, যেহেতু এটি জেড ক্যাটাগরির একটি স্টক। এরপরে আপনাদের অনুরোধের ব্যাংকিং সেক্টরের ইসলামী ব্যাংক নিয়ে একটু জানার আগ্রহ রয়েছে। আমরা একটু ইসলামী ব্যাংকের কি অবস্থা সেটা দেখে আসি। ইসলামী ব্যাংক ব্যাংকিং সেক্টরে একক আধিপত্য বিস্তার করেছিল। আমরা আগস্ট পরবর্তী সময়ে যখন দেখেছিলাম ইসলামী ব্যাংকের ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল, তখন সে 52 সপ্তাহের হাই ক্রিয়েট করে 71 টাকা 10 পয়সা। এই জায়গাতে ইসলামী ব্যাংকের অনেক কারেকশন জোন শেষ করেছে, অনেক প্রাইস ডিক্লাইন হয়েছে।
সাইডওয়েজ মুভমেন্টের চেষ্টা করছে, তো ভলিউমটা গেইন করতে হবে। ভলিউম একেবারেই নেই, 11 কোটি 12 কোটির মতো শেয়ারে রয়েছে পাবলিকের হাতে, সেক্ষেত্রে ভলিউমটা গেইন করা খুবই জরুরি। থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুব সুবিধা করতে পারেনি এই ইসলামী ব্যাংক। তো আশা করি যদি সে ভলিউমটা গেইন করতে পারে তাহলে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে কিছুদিন থেকে তারপরে আপ ট্রেন্ড কন্টিনিউ করবেন। 37 টাকার উপরে একটা ক্লোজ প্রাথমিকভাবে দিতে হবে, আর যদি না করে তাহলে আমার কাছে যেটি মনে হয় যে 52 সপ্তাহে যে লোটি রয়েছে 32 টাকা 60 পয়সা বা 70 পয়সা, এই জায়গাতে কিন্তু স্টকটি চলে আসবে। সুতরাং বাইয়ের আগে অবশ্যই বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ আরএসআই স্টকটি কিন্তু একেবারে তলানিতে অবস্থান করছে, যেখানে সেলারদের হাতে মানে এটা বলা বাহুল্য যে লসে সেল করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে হামি, আমরা হামির কি অবস্থা একটু দেখে আসি। আমিও সাইডওয়েজ মুভমেন্টে যাওয়ার একটা চেষ্টা করছি, এটিও জেড ক্যাটাগরির স্টক হামি ইন্ডাস্ট্রিজ। আমরা স্টকটির পি রেশিও যদি দেখি তাহলে বলবো যে একেবারে অনেক রিস্কি জোনের একটা পি রেশিও স্টকটির, লো পেড একটি স্টক হামি। মাত্র 45 লক্ষ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। এখানে স্টকটি আমরা দেখতে পাচ্ছেন যে হামির ভলিউম একেবারেই নেই বললেই চলে, হাজারের কোঠায় ভলিউমের অবস্থান করছে। আরএসআই 51.14তে অবস্থান করছে, হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল। সাপোর্টটাকে আমি মনে করি যে ডাউন ট্রেন্ডে আসার স্টকটি আরও সুযোগ রয়েছে, এবং এই জায়গায় 115 টাকা এই জায়গাটা যদি স্টকটি সাপোর্ট নিতে পারে তাহলে ভালো হবে, আর যদি না নেয় তাহলে কিন্তু স্টকটি আরও ডাউন ট্রেন্ডে চলে আসবে। তবে লো পেইড স্টকের ক্ষেত্রে যেটি হয় যে প্রাইস অ্যাকশনে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে প্রাইস অ্যাকশন হয়ে যায়। আমি বলবো যে জেড ক্যাটাগরির স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হলেও আমি মনে করি যে এন্ট্রি জোনটা খুব সেন্সিটিভ প্রতিটি স্টকেরই। তো এন্ট্রি জোনটা এই মুহূর্তে আমি মনে করি যে 115 টাকা এই জায়গায় এসে যদি স্টকটি ভলিউমটা গেইন করতে পারে, প্রাইস কারেকশন যেহেতু আরও সুযোগ রয়েছে, তো সেই কারেকশন শেষ করে যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমি এন্ট্রির পক্ষে, আর যদি না করে তাহলে অবশ্যই স্টকটি থেকে দূরে থাকতে বলবো। তবে মার্কেট পজিটিভ হলে মিসলিনিয়াস সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখি মাঝে মাঝে, সেক্ষেত্রে আমরা হয়তো হামির একটা মুভমেন্ট পাবো। এরপরে বেশ কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। আসলে এত বেশি অনুরোধের স্টক যে সবার অনুরোধের স্টক নিয়ে আসলে কথা বলা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলার জন্য। ডরিন পাওয়ার, আমরা একটু ডরিন পাওয়ার দেখি। ডরিন পাওয়ারের ডাউন ট্রেন্ড মার্কেটেও আমরা দেখেছিলাম একটা মুভমেন্টে, সেক্ষেত্রে আমরা ডরিন পাওয়ারকে এখন এই মুহূর্তে বলবো যে কারেকশন জোন হিসাবে বিবেচনা করার জন্য। অলরেডি ডরিন পাওয়ার সাধারণ বিনিয়োগকারীদের তো একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। সে মাঝে মাঝে মুভমেন্টও করেছিল, দেখেছি 20 টাকা থেকে 21 টাকা এই লেভেলে কিন্তু স্টকটি ছিল, এবং স্টকটি সেখান থেকে 27 টাকা 70 পয়সায় প্রাইস মুভমেন্ট করেছে। তো বিনিয়োগকারীরা এখানে যারা ছিলেন তারা অবশ্যই প্রফিট টেক করেছেন। তো এখন একটু কারেকশন জোন হিসাবে আমরা স্টকটিকে ধরে নিচ্ছি, এবং আরএসআই 63.03, আরএসআই সমান্তরাল ভাবে রয়েছে। বায়ার সেলারদের যে আধিপত্য সেটিও আগের তুলনায় অনেক কমে এসেছে। এখানে বায়ার এবং সেলার যারা রয়েছেন তারা নিজেরাই আসলে একটা বাই সেলের মধ্যে রয়েছেন, আমি যতটুকু আমার অভিজ্ঞতা বলে। তবে এখানে 25 টাকা সাপোর্ট যদি স্টকটি ধরতে পারে তাহলে ভালো, না হলে 23 টাকা 60 পয়সা থেকে 22 টাকা 20 পয়সা এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো যে এন্ট্রি জোন হিসাবে এইটা বিনিয়োগকারীদের জন্য ভালো এবং সেফ একটা এন্ট্রি জোন হবে। এরপরে আপনাদের একটা মিউচুয়াল ফান্ড, একটা দুইটা তিনটা চারটা মিউচুয়াল ফান্ডের আমরা অনুরোধ দেখতে পাচ্ছি, বাট আমি সবগুলো নিয়ে কথা বলার সুযোগ নেই। আমি বেশ কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, সেখান থেকে
কোনটা নিয়ে কথা বলবো সেটা এখন দেখি। লেকচার ইকুইটি সেমি লেকচার ইকুইটি ফান্ডটা একটু সম্ভাবনাময় এবং অনেক প্রাইস অ্যাকশন করে ফেলেছে। দেখেন আস্তে আস্তে যারা যে ভাই রিকোয়েস্ট করতে বলছেন সে হয়তো এন্ট্রিতে ছিলেন, প্রাইস অ্যাকশন প্রাইস থেকে প্রফিট টেকিং করেছেন, বাট এই মুহূর্তে তো রিস্কি জোনে রয়েছে। এন্ট্রি জোনটা আমি মনে করবো যে প্রথমেই বাদ দিতে হবে। তারপরেও দেখেন বায়ারদের বেশ ভালো আধিক্য এই সেমেল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের, মিউচুয়াল ফান্ডের এই স্টকটি বেশ ভালো পারফর্ম করেছে। একেবারে 6 টাকা থেকে 6 টাকা 40 পয়সা, 6 টাকা 70 পয়সা এই জায়গা থেকে কিন্তু একেবারে হাই করেছে 11 টাকা 80 পয়সা। অনেক ভালো প্রাইস অ্যাকশন করেছে, ডাবল। যারা বাই করেছেন তারা তো গেইন দিয়েছেন, একটা ভালো ভালো জায়গা থেকে প্রফিট টেক করেছেন। এখানে কারেকশন জোনে 9 টাকা 9 টাকার আশেপাশে 9 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 30 পয়সা এই জায়গাটা কারেকশন জোন থাকবে। সেল সিগন্যাল এখনো আসেনি, বাই সিগন্যাল অনেক ভালো জায়গায়। আসলে এটা আমরাও খেয়াল করিনি, যে ভাই বলেছেন ধন্যবাদ, কিন্তু আরো আগে বললে হয়তো আমরাও এন্ট্রি নিতে পারতাম, খেয়াল করা হয়নি। স্টকটি কিন্তু খুব আস্তে 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 10-20 পয়সা করে করে একেবারে পুরো মার্চ মাসটা, আপনারা জানেন পুরো মার্চ মাসটাই কিন্তু সে মার্চ এবং এপ্রিল পুরো মাসটা সে প্রাইস অ্যাকশন করে প্রফিট টেকিং জোন করেছে। যাই হোক, ভালো যারা করেছেন। এখানে এন্ট্রি জোন তো বললামই 9 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 30 পয়সা এই জায়গায়। আরএসআই অনেক রিস্কি জোনে রয়েছে, তবে এখনো অনেক অনেক বায়ার রয়েছেন স্টকটিতে। এরপর লভেলো লভেলো এইখানে কারেকশন জোন রয়েছে, প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছে। গত দিনেও আমরা দেখেছি প্রাইস অ্যাকশন করেছে, আনচেঞ্জ অবস্থাতে ছিল। স্বাভাবিকভাবেই কারেকশন জোনটা আমি এই স্টকটিকে দেখতে পাচ্ছি আবার ওই 81 টাকা 40 পয়সা এই জায়গায় আসার সম্ভাবনা রয়েছে। যদি এখানে এসে ঘুরে যায় তাহলে ভালো হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই স্টকটিকে আমি বলবো যে 84 টাকার একটা ক্লোজ দিতে হবে। বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে, বায়ার রয়েছে। এরপর সিবিও, আমরা একটু সিবিও দেখি সিবিওর কি অবস্থা। সিবিও এটা ভালো স্টক, নিঃসন্দেহে এবার ভালো দিয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ এসেছে। গত দিনের উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো, সেটি দিতে পারেনি। সেটা দিতে পারলে আমি এর আগেও বলেছিলাম যে 155 টাকা সেখানে টাচ করবে, এবং সেটা ভালোভাবে ব্রেকআউট করলে কিন্তু আবারও এটা ভালো প্রাইস অ্যাকশনে চলে যাবে, এবং সেক্ষেত্রে 165 টাকা থেকে 152 টাকা 163-62 টাকা এই জায়গায় আমরা স্টকটিকে দেখব। স্টকটি পাবলিক হোল্ডিং খুবই কম, লো পেড স্টক, 99 লক্ষ শেয়ার রয়েছে। যাদের কাছে সিপিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর স্টকটি রয়েছে, আমি বলবো যে হোল্ড করতে পারেন। আশা করি যে 155 টাকা 60 পয়সা এই জায়গায় আপনারা স্টকটি পেয়ে যাবেন। আর যাদের বাই রয়েছে অল্প দামে, এই অল্প দামে যারা বাই করেছেন তারা অবশ্যই স্টকটি প্রফিট করবেন, যেহেতু 148 টাকা 149 টাকা এই জায়গা বা 147 এই জায়গা কিন্তু স্টকটি ছিল। তো আশা করি আপনারা সকলেই আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন। আলোচনা বিষয়বস্তু বুঝতে পেরেছেন যে আসলে এই মুহূর্তে মার্কেটে কিভাবে বাই সেলে থাকতে হবে, মার্কেটের আচরণ বুঝতে হবে। এই বোঝাটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই মনে করি যে অন্তত লাভ না হোক আপনার পোর্টফোলিওটা অন্তত ভালো রাখতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সঙ্গে আপনাদের অনুরোধের কোনো স্টক থাকলে সেটি কমেন্টসে লিখে জানাবেন, আমি অবশ্যই আলোচনা করব। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।